বল্টু পর্ব ৬। চলুন তাহলে শোনা যাক। অজানা কতগুলো প্রশ্ন বল্টুকে উতলা করে তুলছে দিন দিন। কোথায় গেলে মিলবে তার উত্তর? কে দিবে প্রশ্নগুলোর সঠিক জবাব? একদিকে তার আত্মমর্যাদা বোধ, অভিমান, অন্যদিকে লাঞ্ছনা, অপবাদ ও তিরস্কারের ভয়। সহজে কাউকে ভরসা করতে পারে না। একদিন সাহেলার সাথে তাদের কোঠায় গেলে তার আম্মা বল্টুকে খেতে দেয়। তার অন্য সব ছোট ভাইগুলোর মতো তাকেও আদর করে। সেই মাকে যখন আম্মা বলে বল্টু ডাকে, তাহলে কেন তাকে চর মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, কোনো টোকাই আমার পুত হইব না? টোকাই হওয়া কি এত বড় অপরাধ? তিনি আবার বলেছিলেন সে নাকি মানুষের পাপ, যাকে দূর করার জন্য ময়লার ভাগাড়ে আবর্জনার মতো তার বাবা মা ফেলে গেছে। তাহলে কি সে সকলের মতো মানুষ না, নাকি সে অন্য কিছু? সাহেলার আমার ভৎসনার পর থেকেই কতগুলো প্রশ্ন নিয়ে সে এদিক সেদিক ছুটে বেড়ায়, কিন্তু উত্তর কোথাও পায় না। আজ তার ম্যাডাম আপা নিজ থেকে তাকে সন্তান বানিয়ে মা ডাকার অধিকার দিল। তাকে মা কিভাবে ডাকবে? সে তো টোকাই, অন্য সকলের মতো স্বাভাবিক মানুষ না, একটা পাপ মানুষ। তাহলে কেউ তার মা হবে কেমন করে? নাকি সে কোনো পাপ নয়, তাদের মতোই সাধারণ মানুষ? দ্বিধাগুলো উত্তরের অপেক্ষায়, অথচ উত্তর আজও দেয়নি দেখা। সুলতান, তুই আইসস? তোর লাগে বিস্কুট আনছি, একটু আমি খামু আর বাকিটা তুই খাবি, ঠিক আছে? বল্টু যখনই মন খারাপ করে বসে থাকে, সুলতান কাছে এসে সঙ্গ দেয়। এটা বেশ পোষা হয়ে গেছে বল্টুর কাছে। সে ঘুমিয়ে থাকলে তাকে পাহারা দেয়। বল্টুকে কেউ কখনো মারতে দেখলে ঘেউ ঘেউ করে তাড়িয়ে দেয়। অনেক ভালোবাসা তাদের একে অপরে। বল্টুর পৃথিবীতে যেখানে সকলে তারাই অপমান করে, সেখানে সুলতান তার অতি আপনজনের মতো। সে তাকে তার ভাই মনে করে। যখন বল্টু না খেয়ে ঘুমিয়ে থাকে, তখন সুলতান খাবার পেলেও খায় না, সেও ক্ষুধার্ত থাকে। তাকে একদিন চর মেরে বল্টু বলে, তুই খাস না কেন? আমার খাওন নাই, তোর তো আছে, যা গিয়া খা। সুলতান তখন ঘেউ ঘেউ করে জবাব দিয়ে তার পায়ের কাছে মাথা নামিয়ে শুয়ে পড়ে। বল্টু কোনো কিছু আনলে সুলতানকে দেওয়ার আগে কিছুটা তার খেয়ে নিতে হবে, নতুবা সে খাবে না। বল্টু ক্ষুধার্ত থাকলে সেও খায় না। কি হইল, খাস না কেন? আমি খাইলাম তো একটু। জানস, মন্দিরের ঠাকুর মশাই কইছিল মানুষ মরে গেলে আবার জন্ম হইতে পারে, ভালো কাজ করলে মানুষ হইব, নইলে অন্য কিছু হইয়া জন্মাইব। আবার হুজুরে কয় মরণের পর আমরা কব্বরে শুইয়া থাকুম, আর কেয়ামতের দিন জায়গা যাবো, হাসরের ময়দানে আমাকে বিচার হইব। কথা শুনে কুকুরটা ঘেউ ঘেউ করে। কুকুরটাকে জড়িয়ে ধরে তার পিঠে মাথা রেখে তাকিয়ে থাকে অপলক, এবং তার চোখ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে যায়। কিছুক্ষণ পর সে স্বাভাবিক হয়ে সুলতানের সাথে মনের কথাগুলো বলতে থাকে। সত্যি যদি আবার জন্ম হয়, তাইলে আমি তোর মতো কুত্তা হমু, মানুষ হইতাম না। মানুষ হওয়া কত ঝামেলার, এক মানুষের কত ধরন, টোকাই মানুষ, বালা মানুষ, বড় মানুষ, ছোট মানুষ, পাপ মানুষ, আরো কত আছে জানি না। তোর তো বাপ মা আছে, তাইলে তুই তাকে কাছে যাস না কেন? আমার কাছে কেন থাকোস? আমি কি তোর বাপ না মা? কুকুরটা তার গা ঘেঁষে দাঁড়িয়ে লেজ নাড়তে থাকে। বলতো যখনই কোনো প্রশ্নের সমাধান পায় না, তখন সুলতানকে সব কিছু খুলে বলে। এতে সে উত্তর পায় না ঠিকই, কিন্তু মনের মধ্যে জমে থাকা কথাগুলো বলার সুযোগ পায়। মানুষকে বললে তাকে ভৎসনা করবে, উপহাস করবে, নতুবা গায়ে হাত তুলবে। সবাই যে তাকে মারে তা নয়, দু চারটা ভালো মানুষ তার পৃথিবীতে আছে, যেমন মসজিদের ইমাম সাহেব, মন্দিরের ঠাকুর মশাই, বুট বেচা সুরমান চাচা, ম্যাডাম আপা, স্যার। এদের সে ভরসা করতে পারে, কিন্তু তার মনের কথাগুলো বলতে পারে না, লজ্জা পায়। সকলে ভাবে সে অভিমানী, কিন্তু সত্যিটা তা নয়। তার কথা শুনে অনেকে তাকে উপহাস করে, আর সেটাকে সে সহজে মানিয়ে নিতে পারে না, নিজেকে গুটিয়ে নেয়। কারো কাছে প্রকাশ করতে লজ্জা লাগে, ভয় পায়। তাই সে সুলতানকে সব কিছু বলে, কারণ সুলতান তাকে ভৎসনা করে না, লজ্জা দেয় না, তিরস্কার করে না। আচ্ছা সুলতান,
তোর কি সত্যি বাপ মা আছে? কুকুরটা দাঁড়িয়ে লেজ নাড়তে থাকে আর ঘেউ ঘেউ করে উত্তর দেয়। দীর্ঘদিন একসাথে থাকার কারণে বল্টু সুলতানের অ্যাক্টিভিটি ও বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। জানোস, আমার বাবা আর মারে কইছি এবার তো ফ্লোরে আইকা তোমা করে দেখতে আসি। সত্যই যদি আরেকবার জন্ম হয় তাইলে ওই জন্মে সত্যি সত্যি তোমরা থাকবা, আমারে খাওয়াইয়া দিবা, ঘুম পাড়াইয়া দিবা, আদর করে দিবা। আমি মিছা কথা কইলে আমারে মারবা, আবার জড়াইয়া ধরিয়া চুমুও খাইবা। আমি সারাদিন মা কমু বাবা কমু। এবার বল্টু মুখ লুকিয়ে কাঁদতে থাকে। বিকেল থেকে তার জমানো কান্না এবার রূপ নিয়ে প্রকাশ পেল। কুকুরটা তাকে শান্ত করার জন্য সামনে ছুটোছুটি করতে থাকে, তারপর দৌড়ে গিয়ে শায়লাকে জামা কাপড়ে টেনে নিয়ে আসে। শায়লা এসে দেখে সে কাঁদছে। কিরে বল্টু, তোরে কে মারছে? আমারে ক, তার খবর লইতে আসি। বল্টুর কোনো স্থিরতা নেই, সে অনবরত কাঁদতে থাকে। শায়লা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার কাছে যায়। শত হলেও একসাথে খেলার সাথী, অবুঝ শিশু মন। অশিক্ষার প্রাচীর যতই থাকুক, মানবিক দিকগুলো আছে কিছুটা। কি হয়েছে কস না কেন? কিছু না করলে আমি বুঝুম কেমনে? আমার মা বাবা আইকা দিবি? টাকা আছে তোর কাছে? আইস নাই, কাইল কামাই করে দিয়া দিমু। ফকিরের আবার লম্বা কথা, কাইল কামাই করলে কাইল দিস, আইকা দিমুনে। বল্টু দৌড়ে গিয়ে তাকে হাতে পায়ে ধরে, অনুরোধ করতে থাকে, কিন্তু শায়লা টাকা ছাড়া কিছুতেই রাজি হবে না। অনেক চেষ্টা করেও ব্যর্থ। ফিরে এসে স্টেশনের বেদিতে বসে ফুফি ফুফিয়ে কাঁদছে। হঠাৎ তার মাথায় আদরের ছোঁয়ার মতো একটা হাতের স্পর্শ অনুভব করল। তাকিয়ে দেখে তার সারা অংশ। কি হলো? সেই বিকেলের অভিমান এখনো ভাঙেনি? কাঁদছিস তুই? কি এমন সমস্যা, কেন কাঁদছিস বলতো? ছাইলা আমারে মা বাবা আইকা দেয় না, কয় টাকা লাগবো? আমি কইছি কি তারে কাইল রোজগার কইরা দিয়া দিমু, কিন্তু আর শুনে না, ঝাড়ি দিয়া চইলা গেল। কথাগুলো বলার সময় ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। তুই নিজে আঁকতে পারিস না? পারি না তো, কেমনে আঁকে হেটাও জানি না। আবার কাঁদতে থাকে। অংশু পাশে যায় এবং কাছে টেনে নিয়ে বসায়। সমস্যা নেই, আমি দেখিয়ে দিলে তুই পারবি। আমি পারি না, বললাম তো পারবি। আমি দেখিয়ে দিলে শাহেলার চেয়েও ভালো পারবি। কথাটা বলার সাথে সাথে দৌড়ে চলে যায় সে। কিছুক্ষণ ফিরে আসে একটা চক হাতে নিয়ে। তারা দুজনে এবার একটা নির্জন জায়গা দেখে বসে পড়ে। তাকে শিখিয়ে দিলে শাহেলার উপর আর ভরসা করে থাকতে হবে না, তার পকেটের টাকাটাও রয়ে যাবে। তাকে চক ধরতে বলে হাত ঘুরিয়ে একবার দেখিয়ে দেয়, তারপর দেখিয়ে দেয় কিভাবে আঁকতে হবে। প্রথমে আঁকবি চোখ, নাক ও মুখ। এবার এটাকে এভাবে দিয়ে এঁকে নিলে হয়ে যাবে মাথা ও মুখ। এবার গলা এঁকে পুরো দেহটা এভাবে আঁকতে হয়। এইটা তো শাহেলার আঁকা মা বাবার চাইতেও অনেক সুন্দর। হঠাৎ একটা আজব কাহিনী নজরে পড়ল। বল্টু যেন মুহূর্তে অন্য মানুষ হয়ে প্রকাশ পেল। সে ফ্লোরে আঁকা ছবিগুলোকে মা বাবা বলে চুমু খেতে লাগলো। আমি পাশে আছি এটাতে তার কোনো খেয়ালই নেই। তার এই তন্দ্রা ভাঙানোর জন্য ডাক দিতেই সে চমকে গিয়ে স্বাভাবিক হয়ে যায়। তারপর বলি, এটাতে বেশ কয়েকবার হাত ঘুরিয়ে চর্চা করতে, এবং সে তাতেই মগ্ন। আমি বেশ কিছুক্ষণ বিষয়টা লক্ষ্য করলাম, তারপর এসে এটাকে মুছে দিই। এবার তুই চেষ্টা কর। আমি পারুম না স্যার। পারতে তোকে হবেই, আজ না পারলে কখনো পারবি না। তোর বাবা মা তোকেই আঁকতে হবে। প্রথম দুবার চেষ্টা করে ব্যর্থ হয়, তারপর আবার বলে দিই। তৃতীয়বার নিজে চেষ্টা করে অবশেষে সফল হয়েছে। এবার সে মহা খুশি। অনেক রাত হয়ে আসছে, হোটেলও বন্ধ হয়ে যাবে। বল্টুকে খাবারের জন্য বলায় সে প্রথমে না করে, তারপর ধমকে সুরে বললে সে সাথে গিয়ে খেতে রাজি হয়ে যায়। রেস্টুরেন্টে খেয়ে দুজনে ফিরে আসি প্ল্যাটফর্মে। বল্টু বিদায় নিয়ে চলে যেতে চায়, আমি কিছুক্ষণ আটকে রাখি। তারপর বিকেলে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তাকে বলি, তোর বাবা মা আমরা হলে সমস্যা কোথায় তোর? স্থির হয়ে মাটির দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, আমার বাবা আছে, মাও আছে স্যার। তারা আমারে ঠিকই আদর করে। নতুন করে আমার আর কোনো বাপ মা লাগবো না। কে ফ্লোরে আঁকা এই ছবি? এটা তো নড়াচড়াই করতে পারে না, তাহলে তোকে আদর করবে কিভাবে?
চুপচাপ দাঁড়িয়ে থেকে ফ্লোরে আঁকা ছবির দিকে তাকিয়ে থাকে সে। চোখে মুখে কেমন একটা প্রশান্তির ছাপ রয়েছে। আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে থাকে। আমি তাকে পেছন থেকে চলে যাওয়া দেখছিলাম। খানিকটা দূরে গিয়ে সে থেমে যায়। পিছন ফিরে আমার দিকে তাকিয়ে হঠাৎ দৌড়ে কাছে এসে জড়িয়ে ধরে। কি হয়েছে জানতে চাইলে বলে, আমার যখনই কান্দ নাইতো আমি মসজিদে যাইতাম, তখন ইমাম সাহেব কইতো, কান্দিস না, দেখবি একদিন ফেরেশতা আইয়া তোর সব কষ্ট যন্ত্রণা নিয়ে যাইব। তাই নাকি স্যার? আপনি কি সেই ফেরেশতা? তার মুখটা আমার হাতের মধ্যে তুলে ধরলাম। সে মুচকি হেসে 2 কদম পিছিয়ে গিয়ে লাফাতে লাফাতে চলে গেল। তাকে বলিনি ইচ্ছে করেই, কারণ পথশিশুরা ছোটবেলা থেকে স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। এই স্বপ্নই তাদের বেঁচে থাকার উৎসাহ যোগায়। সে আমাকে ফেরেশতা বলছে, অথচ তাকে বলতে পারিনি আমি নই, বরং তুই ফেরেশতা হয়ে এসেছিস আমাদের জীবনে।